শুভ দুপুর, শুভেচ্ছা প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তারকা কথনের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নাটক আমাদের মনন ও চেতনাকে বিকশিত করে। মঞ্চ নাটক এবং থিয়েটার আমাদের সংস্কৃতির একটি অংশ, আমাদের ঐতিহ্যের অংশ, এবং তারই ধারাবাহিকতায় কিছু কিছু সংগঠন, কিছু কিছু ব্যক্তি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং এথিক নাট্য সংগঠন তাদেরই মধ্যে একটি। এথিক নাট্য সংগঠন তরুণদেরকে শিল্পী হিসেবে গড়ে তুলতে এবং তরুণদের অনুপ্রেরণা দিতে এবার চতুর্থবারের মতো আসছে 11 তারিখ পুরস্কৃত করতে যাচ্ছে 16টি জেলার 16 জন নাট্যকর্মীকে। আর আজকে আমরা তারকা কথনের সেটে তেমনই কিছু সৃজনশীল মানুষজনদেরকে পেয়েছি। আমাদের সাথে রয়েছেন এথিকের সভাপতি রেজানুর রহমান স্যার। শুভ দুপুর। আমাদের সাথে আরও রয়েছেন এথিকের সাধারণ সম্পাদক মণিকাঞ্চন। শুভ দুপুর। আমাদের সাথে রয়েছেন এথিকের যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু সর্দার। শুভেচ্ছা আপনাকে। শুরুতেই যদি রেজানুর রহমান স্যার আপনার কাছে জানতে চাই, এথিকের শুরুটা এবং উদ্দেশ্যটা আসলে কি ছিল? মানে আপনি যেটা জিজ্ঞেস করতে চাইছেন, যেটা যে এথিকের শুরু তো গল্প অনেক গল্প, সেই গল্পে যাই না। মানে এথিক তারুণ্য সম্মাননাটা আমরা শুরু করলাম কিভাবে, সেটাই বোধ করি আমি এই অনুষ্ঠানে বলাটা খুব জরুরি দরকার। তার আগে একটু বলে নেই, আমরা থিয়েটার যারা করি, বিশেষ করে তরুণদের অংশগ্রহণ এবং তরুণদের যে নিবেদন, সেই নিবেদনটা কিন্তু আমরা অনেকেই বলি, কিন্তু ওই স্বীকার করবার চেষ্টা করি না। আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমরা যারা মঞ্চকর্মী, যাদের মঞ্চকর্মী তরুণরা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ধরেন আপনি রিহার্সেল করতে যাচ্ছেন, রিহার্সেল করতে যাও, চা আনতে হবে, এই সবচেয়ে যে তরুণ, এই যাও তুমি চা নিয়ে আসো। পোস্টার লাগাতে হবে, এই যাও তুমি পোস্টার লাগিয়ে নিয়ে আসো। প্রেস রিলিজ পাঠাইতে হবে, এই তুমি যাও নিয়ে আসো। এবং সংগঠনের সবচেয়ে যে করুণ কাজটা করুন, এবং যেটা সেট নিয়ে আনা নেওয়া করা, সেটা কিন্তু তরুণরাই করে। এবং এই জন্য আমরা এথিক নাট্য সংগঠন একটা বিষয় খেয়াল করলাম, যে এই সংগঠনটি তারুণ্য নির্ভর একটি সংগঠন। তো সেই জায়গা থেকে তরুণদেরকে আমরা যতটুকু পারি, আমাদের সংগঠনের জায়গা থেকে যতটুকু পারি, তরুণদেরকে একটু স্যালুট করা, স্মায়ার করা, যে হ্যাঁ তরুণরাই। আপনি কিন্তু নিশ্চয়ই খেয়াল করবেন যে এই যে আমরা এখন যে একটা পরিবর্তনের মধ্যে আছি, এই যে একটা বিস্ময়কর গণ অভ্যুত্থান হয়ে গেল, এটারও কিন্তু মূল সূত্রধর কিন্তু তরুণরাই। এবং সেই জায়গা থেকে আমরা চেষ্টা করলাম যে তরুণদেরকে সম্মাননা দেওয়া যায় কিনা। অনূর্ধ্ব 35 বছর বয়স আমরা একটা ক্রাইটেরিয়া ঠিক করলাম, এবং আমরা আয়োজক, কিন্তু আমরা সংগঠনগুলোকে বলবার চেষ্টা করি যে আপনি আপনার সংগঠন থেকে অনূর্ধ্ব 35 একজন তরুণকে আমাদের এই পুরস্কারের জন্য নমিনেশন দেন। আমরা কিন্তু পুরস্কারটা ওদের কাছ থেকে নিয়ে, তার নামটা নিয়ে কিন্তু পুরস্কারটা দিই। আমরা কিন্তু বলি না আপনার অমুক সংগঠনের অমুক তরুণকে আমরা পুরস্কার দিচ্ছি। তার মানে এইখানে কিন্তু প্রথম আমরা একটি সংগঠনের কাছে যাই এবং সেই সংগঠনকে বলি আপনার তরুণকে আপনি একটা নমিনেশন দেন। সেখান থেকে কিন্তু আমরা তরুণদের বাছাই করি। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আমরা হঠাৎ করে আমাদের মনে হলো যে এই যে 50 বছর এলো, এই 50 বছরে কেননা 50টি সংগঠনের তরুণকে আমরা একটু সম্মাননা দিতে পারি কিনা। আমরা তখন থেকে কিন্তু শুরু করলাম যাত্রাটা, এবং স্বাধীনতার সেই 50 বছর পূর্তিতে 50 জন তরুণ। তার পরের বছর থেকে আমরা চিন্তা করলাম, আচ্ছা সব সময় তার 50 দিতে পারবো না, তাহলে আমাদের একটা ক্রাইটেরিয়া ঠিক করা দরকার। তখন আমরা এলাম যে আমাদের সংগঠনের বয়স যত হবে, সেই বয়স অনুযায়ী বয়স বাড়বে, তরুণদের সম্মাননা দেওয়ার সংখ্যাটাও বাড়বে। এরপরে এলো 14, তারপরে 15, এবার আমরা 16তে পড়লাম, এবার হলো 16। আপনি কিন্তু খেয়াল করবেন এই 4 বছরে আমরা 97 জন তরুণকে আমরা সম্মাননা দিচ্ছি আমাদের সংগঠন থেকে। এবং একটা ব্যাপার বলে রাখি, এটাতে কিন্তু আমাদের সংগঠনের কোনো তরুণকে সম্মাননা দিচ্ছি না কিন্তু আমরা। মানে অনেকে হয় না যে ঠিক আছে আমাদের নিজেদের সংগঠনে একজন তরুণকে দেয়, আমরা কিন্তু সেটা করছি না। আমরা আমাদের সংগঠনে নিজেদের তরুণদেরকে তুলে ধরবার চেষ্টা করি, সেটা আমরা নিজেরা ভেতরে ভেতরে করি। কিন্তু আমরা আজকে গত 3 বছর আমাদের মহানগরীর নাট্য সংগঠনের মধ্যে আমরা ছিলাম, কিন্তু তখন আমাদের মনে হলো যে শুধু মহানগরী তো আর নাটকের জন্য কাজ করে না, সারা দেশ কাজ করে। সেই জন্য গতবার আমাদের অনুষ্ঠানে আলোচনা উঠেছিল যে ঢাকার বাইরের দলগুলোকে এই অনুষ্ঠানের আওতায়, আয়োজনের আওতায় আনা যায় কি না। সেই জন্য এইবার আমরা গ্রুপ থিয়েটার ফেডারেশনের কর্মকর্তা যারা যারা বিভাগীয় পর্যায়ে আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা এবার 16টি নাট্য সংগঠন, একেবারে ঢাকার বাইরে, এবার কিন্তু মহানগরীতে নেই, একেবারে সারা দেশে ছড়িয়ে গেলাম। 16টি নাট্য সংগঠনের 16 জন তরুণ নাট্যকর্মীকে আমরা এবার সম্মাননা দিব।
এবং আমরা খুব আন্তরিকভাবে আশা করছি যে এইবারের যে আয়োজনটা, এই আয়োজনটা অত্যন্ত আনন্দমুখর হবে এবং চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই সুযোগটি, এই কথাগুলো বলবার সুযোগ করে দেওয়ার জন্যে। আর একটা বিষয় একটু বলবো যে তরুণদের কথা আমরা ভাবি, তরুণদের কন্ট্রিবিউশনের কথা আমরা ভাবি, কিন্তু তরুণদের জন্য আমরা অনেকেই অনেক কিছু করি না। কিন্তু প্রতিভাবান তরুণ যে যেখানেই থাকুক ছাইচাপা আগুনের মতো সে কিন্তু বেরিয়ে যায়। এবং আমাদের এই উদ্যোগের মধ্যে যে তরুণদেরকে আমরা খুঁজে পেয়েছি, আমরা আশা করি আগামী শনিবার 11 তারিখ বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে অনুষ্ঠানটি হবে। আশা করছি সেই সময় উদ্ভাসিত তরুণ তরুণীদের সাথে আমার দেখা হবে। প্রিয় দর্শক, এখন চলুন দেখে আসি কারা কারা পাচ্ছেন এবারের সম্মাননা। সীমান্ত দাস, থিয়েটার সার্কেল, মুন্সিগঞ্জ। অমিত চক্রবর্তী, তির্যক নাট্যদল, চট্টগ্রাম। তসলিমা আক্তার ইরিন, থিয়েটার ওয়ার্কশপ, চট্টগ্রাম। অভিষেক চক্রবর্তী, খেয়ালি গ্রুপ থিয়েটার, বরিশাল। মোহাম্মদ ফাহিম হাসান, বোধন থিয়েটার, কুষ্টিয়া। কমল বিশ্বাস, বিবর্তন, যশোর। লক্ষ্মী রায়, রংপুর নাট্যকেন্দ্র। মৌসুমী রহমান, প্রচ্ছদ, কুড়িগ্রাম। মোহাম্মদ রুবেল মিয়া, শায়েস্তাগঞ্জ থিয়েটার। দেবেশ্বর চন্দ্র সিংহ, আমাদের থিয়েটার, দিনাজপুর। অমির দাস, কক্সবাজার থিয়েটার। নুসরাত জাহান জিসা, জীবন সংকেত নাট্যগোষ্ঠী, হবিগঞ্জ। জয় সাহা, অনসাম্বল থিয়েটার, ময়মনসিংহ। মোহাম্মদ খায়রুল ইসলাম, অনুশীলন নাট্যদল, রাজশাহী। মোহাম্মদ আলী হায়দার রিয়াজ, পঞ্চশিরি গ্রুপ থিয়েটার, বরিশাল। আমিনুর রাইহান, সংসপ্তক নাট্যদল, নারায়ণগঞ্জ। মৌনিকাঞ্চন, আপনার কাছে যদি আবার আসতে চাই, অনুষ্ঠানটি সম্পর্কে যদি আরেকটু বলতেন যে কারা কারা থাকছেন আমাদের সাথে সেদিন। অনেক ধন্যবাদ। প্রথমেই বলি, এথিক 2009 সালে এক ঝাঁক তরুণ নিয়ে এই সংগঠনটি তৈরি হয়। আমাদের স্লোগান ছিল এসো থিয়েটার করি। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এথিক। তো যেহেতু এক ঝাঁক তরুণ নিয়েই আমরা এই দলটি গঠন করেছিলাম, তার ধারাবাহিকতায় আমাদের দলের কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেয় আমরা তরুণদেরকে জন্য এমন একটা কিছু করি যে সমাজের সব জায়গায় কিন্তু দেখবেন তরুণরা না এগিয়ে আসলে, সেটা খেলাধুলা হোক, নাটক হোক, শিক্ষায় হোক বা অন্যান্য যেই জায়গায় হোক না, রাজনীতি হোক, সেই জায়গায় তরুণদের এগিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা এটা শুরু করি। এটা চতুর্থবারের মতো আমরা দিচ্ছি। এবার আমাদের এই এথিক তারুণ্য সম্মাননা 2025 অনুষ্ঠিত হচ্ছে বেইলি রোডের ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। সেখানে আমরা 16 জন দলকে দিচ্ছি। যেহেতু আমাদের দলের বয়স 16, তাই আমরা 16টা দলকে দিচ্ছি এবং 16টা দলই হচ্ছে, ইতিপূর্বে আমাদের সভাপতি বলেছেন, এটা হচ্ছে ঢাকা মহানগরের বাইরের 16টি দলকে, অর্থাৎ সারা বাংলাদেশকে ছড়িয়ে দিচ্ছি। গত বছর যখন আমরা তারুণ্য সম্মাননা দিচ্ছিলাম, তখন কিন্তু আমাদের সামনে অনেক শ্রদ্ধেয় নাট্যজন, গুণীজন এবং যারা সম্মাননা পেয়েছেন তারা কিন্তু সেই মহিলা সমিতি মঞ্চেই তারা বলেছিলেন যে আপনারা এটা ঢাকার বাইরে দিতে পারেন না। তারই ধারাবাহিকতায় এথিকের কার্যনির্বাহী পরিষদ চিন্তা করে যে না, আমরা এবার সত্যি ঢাকার বাইরে দিব। সত্যি আমি আনন্দিত যে চ্যানেল আই আমাদের এই উদ্যোগকে সাদরে গ্রহণ করেছে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে তাদের মাধ্যমে। আর 11 তারিখ আমাদের ওই মিলনায়তনে আমাদের ভিতরে থাকছেন, বিশেষ অতিথি হিসেবে থাকছেন। মানে আমার কাছে মনে হয় যে এই আয়োজনটার জায়গায় আমার সাধারণ সম্পাদকের কথাটা একটু আমি টেনে নিয়ে বলি। 11 তারিখ তো আসলে একটা উৎসব। আমরা এই তারুণ্য সম্মাননাটাকে একটা উৎসবের মধ্যে রাখতে চাই। তাই নাটকের মানুষজন উৎসব করি, তরুণদের নিয়ে উৎসব করবার। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণরা আসবেন। তো সেই জায়গায় প্রথমে একটা প্রশ্নই আসে যে কারা পুরস্কারটা দেবেন, পদকটা কারা দেবেন, সম্মাননাটা কারা দেবেন। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই উদ্যোগের সঙ্গে আমাদের মাথার উপরে ছাদ, নাটকের মানুষজন যারা অভিভাবক আমাদের, তাদেরই বেশ কয়েকজন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকবেন। তার মধ্যে মামুনুর রশিদ, বিশেষ করে তারিক আনাম খান এবং আফজাল হোসেন। মানে আমাদের নাটকের অঙ্গনের মানুষের কথা যদি বলি, আফজাল হোসেনের নাম আলাদাভাবে বলতে হয়। আবুল কালাম আজাদ, উনি আমাদের এখন অনেক প্রিয় একজন নাট্য সংগঠক। তারপরে মোহাম্মদ বারি, উনি আমাদের এই সময়কে একজন আলোচিত নাটকের মানুষ।
এবং সেও একজন থিয়েটার অনুষ্ঠানের প্রধান, এবং যারা সবাই এই যে মাথার উপরে আমাদের অভিভাবকরা বসে আছে, সেই অভিভাবকরাই সেদিন কিন্তু মঞ্চ আলোকিত করবেন এবং তার সাথে যুক্ত হবে আমাদের তরুণ নাট্যকর্মীরা। তো সেই জায়গা থেকে আমরা ওই দিন এথিকের এই তারুণ্য সম্মাননা দিনে মহিলা সমিতি মঞ্চ এবং মহিলা সমিতিকে কেন্দ্র করে আমরা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করব আশা করছি, এবং সেখানে ঢাকা মহানগরীর নাট্যকর্মীরাও থাকবেন এবং যে বিভিন্ন জেলার নাট্যকর্মীরা আসবেন, এবং আমার কাছে যেটা মনে হয় যে একটা মিথস্ক্রিয়া তৈরি হবে এবং একজনের সাথে আরেকজনের কথা বলা, দেখাশোনা। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে কুড়িগ্রাম থেকে যে মেয়েটি আসবে, কুড়িগ্রাম একদম একেবারে প্রত্যন্ত অঞ্চলে, আমি দেখলাম সে নিজের ওয়ালে স্ট্যাটাস দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি এই তারুণ্য সম্মাননাটা পাচ্ছি। বিশেষ করে আমার বয়সে আমি যখন নাটক শুরু করেছিলাম, আমি আমার সহকর্মীদেরও বলি যদি আমার বেলায় ওই রকম একটা তারুণ্য সম্মাননার কোনো সুযোগ থাকতো তাহলে কিন্তু আমি আরও উদ্ভাসিত, হ্যাঁ আমাকে ঢাকা থেকে একটা তারুণ্য সম্মাননা দেওয়া হয়েছে। তো সেই জায়গায় আমি সরি, আমি সাধারণ সম্পাদকের কাছ থেকে কথাটা নিয়ে কথা বললাম। এই ব্যাপারটা কিন্তু আসলেই চমৎকার যে আমার অনুপ্রেরণা, যাকে আমি ফলো করি তাকে চোখের সামনে থেকে দেখতে পাবো। আর প্রত্যন্ত অঞ্চলের কথা যদি বলি, তাদের জন্য তো আসলেই এটা আরো বিশাল ব্যাপার, এটা তাদেরকে আরো এক ধাপ এগিয়ে নিতে। আপনি কিন্তু খেয়াল করবেন বিশেষ করে ঢাকা মহানগরীতে যে তরুণরা আমরা যারা নাটক করি তারা হয়তো একটু সুবিধা পাই, প্রচার মাধ্যমের সুবিধা পাই, বিভিন্নভাবে সুবিধা পাই, কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে হবিগঞ্জ, কুড়িগ্রাম, তারপরে কুষ্টিয়া, পাবনা, ওইসব জায়গা থেকে যে তরুণরা কাজ করে কাউকে কিন্তু আমরা পয়সা দেই না। এই যে নাটক করবার জন্য কাউকে পয়সা দেওয়া হয় না, বরঞ্চ তাদের এই রিহার্সেলে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের রিহার্সেল করার সময় নাটকের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মেনটেন করি আমরা, সেটাকে আমরা উপাসনার মতো বলি। কল টাইম বলে একটা কথা আছে। আপনার আজকে রিহার্সেলটা শুরু হবে 5টায়, অনেক সময় দেখা যায় দলপ্রধান ওই কর্মীটা যদি 5টা 5 মিনিটে আসে দাঁড় করিয়ে রাখে, এই তুমি কেন দেরি করে আসছো, অথচ ওই দিনেই কিন্তু তার উচিত ছিল চলে যাবার, কিন্তু তারপরেও সে নিবেদন নিয়ে নাটক করতে আসে এবং নাটক করতে এসে নিজের পয়সা খরচ করে নাটক করবার জন্য চেষ্টা করে। এই জন্য আমি তরুণদের স্যালুট করি। অনেক কিছু করবার তো আছে, নাটক কেন করি? ভালো কাজ করবার জন্যে, কিছু কথা বলবার জন্যে। মঞ্চনাটক কিন্তু এমনিতেও খুবই পরিশ্রম সাধ্য একটা কাজ, আসলে যারা করেন তারা একদম মনের ভালোবাসাটা আছে দেখেই করতে পারেন। হ্যাঁ, এই ভালোবাসাটা উজাড় করে দেয় বলেই এখনো মঞ্চ টিকে আছে। আচ্ছা, এই যে টিকে আসার প্রসঙ্গে যদি আসি, মিন্টু সর্দার আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের আগের সময়ের থিয়েটার যখন আপনারা শুরু করেছিলেন তখনকার মঞ্চনাটক আর এখনকার একটু তো ক্রান্তিলগ্ন চলছে, এই ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আজকে চ্যানেল আইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে আমাদেরকে আসলে এখানে বসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা এসেছি এথিক নাট্যদলের পক্ষ থেকে কথা বলতে। তো আমাদের এথিক তারুণ্য সম্মাননার যে বিষয়টা সেটা তো অলরেডি সবাই মোটামুটি পরিষ্কারভাবে ধারণা পেয়েছে। আপনাকে ধন্যবাদ, আপনি থিয়েটার নিয়েও কথা বলতে বলেছেন। ডেফিনেটলি আগে থিয়েটার, এখন থিয়েটার আকাশ পাতাল পার্থক্য। আমরা যখন থিয়েটার করতাম তখন ওভারঅল সামগ্রিক যে পরিবেশ ছিল, থিয়েটারের পরিবেশ বলি, রাজনৈতিক পরিবেশ বলি, সাংস্কৃতিক পরিবেশ বলি, সেটা একরকম ছিল। আর এখন সম্পূর্ণ ভিন্ন একটা রূপে। আমরা তখন থিয়েটার করতাম, থিয়েটারে আসতে পারাটাই আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি কাজ করতো, যে আমি কোনো একটা দলের সাথে যুক্ত হতে পারবো, দলের সাথে কাজ করতে পারবো, সেটা আমার কাছে পরম সৌভাগ্যের একটা ব্যাপার ছিল। এখন আমাদের মিডিয়া এত বেশি সম্প্রসারিত, আমাদের মিডিয়া এখন অনেক বেশি ওপেন সবার জন্য। তো এখন আমাদের থিয়েটারে আসলে কাজ করার জন্য মানুষ পাওয়া বা নাট্যকর্মী পাওয়া এটা আগের থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকেও যে এখন যে তরুণরা এখন যারা কাজ করতে আসছে মঞ্চে, তাদের নিবেদন মানে অন্য লেভেলের একটা নিবেদন না হলে আসলে এই সময়ে, যেটা আমাদের শ্রদ্ধেয় সভাপতি বললেন যে নিজের টাকা পয়সা খরচ করে এখানে ছোট একটা হয়তো ক্যারেক্টার করার জন্য কিংবা ছোট কোনো একটা কাজে অংশগ্রহণ করার জন্য যেখান থেকে সে কোনো আউটপুট পাচ্ছে না, সেই জায়গা থেকে সেটা মাথায় রেখেও সে নিয়মিত কাজ করছে, দলে আসছে এবং দলের নিয়মকানুন মানছে। নিয়মকানুন না মানলে তার জন্য কিছু শাস্তি, পানিশমেন্ট যেটা হয় সেটাও হচ্ছে, সম্মানিত হচ্ছে, পুরস্কৃত হচ্ছে, তিরস্কৃত হচ্ছে, সেইটা। তো আমাদের যদি আমরা মোট কথাই বলি যে আমাদের সময় যেভাবে আমরা সহজভাবে করতে পারতাম, থিয়েটার কখনোই সহজ ছিল না, থিয়েটারের পথ সবসময় কঠিন, কিন্তু এখন তুলনামূলকভাবে অনেক কঠিন। এবং সেই কঠিনের জায়গা থেকেই
এটা যাতে আরও কঠিন না হয়ে ওঠে সেই ক্ষেত্রে আমাদের দল এথিক আমরা এই আয়োজনটা করেছি। আমাদের প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীতেই আমরা যেটা করি তারুণ্য সম্মাননা, আমরা একটা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করি। এখানে আমরা উৎসবের মতোই করি এবং সেখানে আমরা এই তরুণদেরকে আমরা তারুণ্য সম্মাননা প্রদান করে তাদেরকে এই কঠিন সময়ে থিয়েটারে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা এই তারুণ্য সম্মাননাটা করি। আমি যদি এখানে একটু যোগ করতে চাই যে এখানে কিন্তু আরও একটা ইতিবাচক ব্যাপার আছে। আগে তো পরিধিটা বিশাল ছিল, কিন্তু এই যে রত্নগুলোকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হতো, এখন কিন্তু তারা আমাদের কাছে নিজে নিজেই চলে আসছে। রেজানুর রহমান স্যার, আপনার কাছে যদি আবারও যায়, আপনি তো তরুণদের নিয়ে অনেক কিছুই করছেন, প্রথম থেকেই দেখে আসছি, এইটা কেন মাথায় এলো যে আপনি খুব চমৎকার একটি প্রসঙ্গ তুলেছেন। আমরা যারা মফস্বল শহর থেকে ঢাকায় আসি, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে মফস্বল থেকে ঢাকায় আসার পরে তরুণরা খেই হারিয়ে ফেলে। মানে এত বিশাল একটা শহর, এত বড় একটা শহর, এবং এখন না এই ঢাকা শহরটা ধরেন আপনি মিরপুর থেকে আপনি সেগুনবাগিচা আসবেন, তাহলে মনে হবে কি সৈয়দপুর থেকে আপনি ঢাকায় আসছেন, এরকম একটা সংগ্রাম করতে হবে আপনাকে। তো সেই জায়গায় আমি যখন ঢাকা শহরে ঢুকি আজকে থেকে অনেক বছর আগে, তখন আমার কাছে তরুণদের এই অবহেলিত মনে হতো যে এই শহরে মফস্বলের তরুণদের সময় করে নেওয়া বা একটা জায়গা করে নেওয়া খুবই কঠিন, দুরূহ একটি কাজ। আপনাকে আপনার মেধা যোগ্যতাটা প্রদর্শন করতে হবে, না হলে কিন্তু পারবেন না। এখন কিন্তু একটা জিনিস পরিবর্তন হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কি শহর কি গ্রাম কি নগর সব কিছু কিন্তু আকাকার হয়ে গেছে। এখন কিন্তু মফস্বল থেকে অনেক মেধাবী তরুণরা এসে ঢাকা শহরে মেধাবীদের সাথে কম্পিটিশন করছে। এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা সুফল। তো সেই জায়গায় আপনি যেটা বললেন যে আমার সময়ে যে তারুণ্যের সংগ্রাম, এই সময় তারুণ্যের সংগ্রাম কিন্তু একরকম না। যেমন মিন্টু সর্দার একটু আগে যেটা বললেন, আগে একজন তরুণকে প্রকাশ করবার জন্য কোনো মাধ্যম ছিল না। এখন আপনি এই ডিভাইসটিতে যদি আপনি কারো সুযোগও না নেন, আপনার একটা নিজের চ্যানেল খুলেও আপনি আপনার মতো করে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রতিভার বিস্ফোরণ ঘটাতে পারেন। যদিও এটাতে ইতিবাচক নেতিবাচক অনেক কিছুই আছে। এইটার সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ক্লিপ দেখি আমি, এবং মাঝে মাঝে আমার কাছে খুব অবাক লাগে যে এই মোবাইল ফোনে এই যে আমরা এই যে আঙ্গুলের যে অভ্যাসটা করছি, এই অভ্যাসের মধ্যে এত নোংরা এত কদর্য জিনিস আসে। আমি জানি না আমার তরুণরা কোন জায়গায় যাবে, কোন বিষয়ে যাবে। আমি তরুণদের একটা জিনিসই বলবো, এইসব নেগেটিভ জিনিসকে অ্যাভয়েড করা এবং এসবকে বর্জন করা। তো সেই জায়গায় এটা তো গেল আরেকটি দিক, যেটা আপনি সংগ্রামের কথা বললেন। এখনকার তরুণদের সংগ্রাম কিন্তু জায়গা অনেক বড়, প্রকাশের জায়গা অনেক বড়, কিন্তু মেধা, সবাই তো মেধাবী হয়ে দাঁড়িয়েছে, সেই মেধার যোগ্যতা প্রদর্শনের জায়গাটা এবং নিজেকে তুলে ধরবার প্রতিযোগিতাটা কিন্তু আরও কঠিন। আপনি খেয়াল করবেন যে 10 বছর আগে একটি প্রতিযোগিতার জন্য যেখানে হয়তো 1000 তরুণ দাঁড়িয়ে যেত, এখন কিন্তু সেই প্রতিযোগিতার জন্য 1 লাখ তরুণ দাঁড়িয়ে যায়। কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। এবং সেই জায়গায় শ্রেষ্ঠ হয়ে যাওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তা মঞ্চের জায়গা থেকে আমরা যে কাজটি করবার চেষ্টা করি, আপনি আমাদের শো হয়, সেট টানার জন্য আমার তরুণকে দিতে হয়, তুমি সেটটা নিয়ে যাও। মঞ্চে টিকিট বিক্রি করা হলো, তারপরে দর্শক বসানোর জন্য তাকে সেই দায়িত্বটা দিতে হয়। সেই জায়গা থেকে তরুণরা যে কাজটি করে, আপনি খালি পরিবারের কথাটা ভাবেন, একটা পরিবারের মধ্যে যে তরুণ ছেলে মেয়েটি থাকে তাকে দিয়ে কিন্তু আমরা বাজার করাই, যে কাজটি করতে হবে না সেটাও করাই, দোকানে যেতে হবে, হ্যাঁ দোকানে যেতে হবে, এবং শেষ পর্যায়ে বলি তোরে দিয়ে কিছু হবে না, ওরে দিয়ে কিন্তু আমি কাজ করাই, কিন্তু আমি বলি তোরে দিয়ে কিন্তু কিছু হবে না। এরকম তরুণদের নাটকের সংগঠনে তরুণদের কোনো ভূমিকা নিয়ে আমরা স্বীকার করি না, কিন্তু শেষে যত দুরূহ কাজগুলো, যত কঠিন কাজগুলো সবগুলো কিন্তু আমি তরুণদের দিয়ে করাই। পোস্টার লাগাবা, এই যাও পোস্টার লাগাই আসো, এই তুমি এক প্রেস রিলিজটা নিবা, যাও প্রেস রিলিজটা দিয়ে আসো। এটা কিন্তু বয়স্করা করে না, এটা কিন্তু তরুণরাই করে। এই জন্যই আমরা তরুণদেরকে একটু সেলিউট করতে চাই, বাবা তুমি হতাশ হইও না, আমরা তোমার সাথে আছি। এইভাবে যেতে 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 তুমি তোমার প্রতিভার বিস্ফোরণ ঘটাতে পারবে একদিন, অবশ্যই, এবং এটা আমরা স্বীকার করি। আসলে আপনার যে তরুণদের প্রতি ভালো, মানে আমি নিজেও তো একজন তরুণ, আমার নিজেরই এখন আমার সাংবাদিকতা জীবনের একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন ইত্তেফাকে কাজ করতাম, দৈনিক ইত্তেফাকে, এক সময় আমি যে সময়ের কথা বলছি সেই সময় দৈনিক ইত্তেফাক মানে হচ্ছে বিরাট কাগজ, অনেক দুর্দান্ত একটা কাগজ। সেই ইত্তেফাকে তরুণ কণ্ঠ নামে একটি বিভাগ চালু করা হয়েছিল। যেহেতু সুযোগ পাওয়া গেল সেই জন্যই তরুণদের কথা বলি।
সেই তরুণ কণ্ঠে থেকে তরুণদের সাথে কাজ করতে করতে আজকের বাংলাদেশে যে মানুষগুলো একটু প্রবীণ হয়ে গেছে, তরুণ থেকে উঠে একটু বয়সী হয়ে গেছে, তাদের অনেক তারকাই এই তরুণ কণ্ঠের মাধ্যমে কিন্তু উঠে আসা। সেই জায়গা থেকে তখন থেকে আমার কাছে মনে হয় তরুণদের বলবার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, তরুণদের কথা বলবার জন্য, তাদের সাহস জোগানোর জন্য একটা কথা বলা দরকার। এবং এইবার কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানে তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা কি পারে, তারা কতটা সাহসী। সেই জায়গা থেকে আমি যার যার জায়গা থেকে বলবো, মেধাবী তরুণদেরকে আপনারা একটু মাথায় পিঠে হাত দিয়ে বলুন, বাবা তুমি পারবা, তুমি আগাও, আমরা তোমার সাথে আছি, নেতিবাচক সমালোচনা করবা, তোরে দিয়ে কিচ্ছু হবে না, এই কথাটা বলবেন না। তাকে অন্তত পরামর্শ দিন, তুই এইভাবে আগা, তোরে দিয়েই হবে। আমরা সেই কথাটাই বলতে চাই। এই যে আরও একটা কথা একটু আগে বলেছিলেন যে খেই হারিয়ে ফেলার ব্যাপারটা, আসলে এত অপশনস এখন আশেপাশে, খেই হারিয়ে ফেলাটা কিন্তু খুবই মানে হারাবো না যে সেটাই কঠিন ব্যাপার। এই মুহূর্তে যদি এসে একটু বড়রা বলে, একটু গাইড করে, তাহলে কিন্তু অনেক ভালো হয় তরুণদের জন্য, যেটা আপনারা করছেন, এই জন্য সাধুবাদ জানাচ্ছি। মনিকাঞ্চন, আপনার কাছে যদি আবার জানতে চাই যে এই যে আপনারা তারুণ্য সম্মাননা দিচ্ছেন, এটা আসলে কেমন কাজে লাগছে বা তরুণদের কিভাবে প্রভাবিত করছে বলে মনে করছেন? ধন্যবাদ, আবারও ধন্যবাদ। যে কোনো তরুণদের, একটু আগে যে সভাপতি যে কথাটা বললেন যে তোকে দিয়ে কিচ্ছু হবে না, আবার তার পিঠে একটু হাত দিয়ে যদি আমি বলি যে না তোমাকে দিয়ে হবে, আসলে এটি সত্যি। একজন তরুণকে যদি আপনি সবসময় নিরুৎসাহিত করেন, সে কখনোই আগাতে পারবে না। যখন তাকে উৎসাহ দিবেন, সে ভাববে অবশ্যই আমি কিছু পারবো। আর একটা কথা অবশ্যই সত্য, প্রতিটা মানুষেরই একটা বিশেষ যোগ্যতা আছে, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না। প্রত্যেকটা মানুষেরই, কেউ হয়তো লেখাপড়ায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, কেউ সাংস্কৃতিক অঙ্গনে ভালো, এছাড়াও আরও অনেক গুণ থাকে, কোনো না গুণ থাকেই। যেমন নাটক নিয়ে যেহেতু কথা হচ্ছে বলি, 3 ইডিয়টস একটা বিখ্যাত মুভি আমির খানের, সেই মুভিতে কিন্তু দেখানো হয়েছে যে তরুণরা আসলে সব কিছু করতে পারে। কার মেধা কোথায় আছে সেটা আসলে আমরা জানি না, কিন্তু যদি আমরা উৎসাহ দেই, অবশ্যই অবশ্যই তারা একদিন সমাজের উঁচু জায়গায় যাবে, এই তরুণরাই যাবে। আবার এই তরুণরা যখন সেই জায়গায় যাবে, তখন তারা যখন দেখবে যে হ্যাঁ আমাদেরকে বড়রা উৎসাহিত করেছে, তখন তারা আবার তাদের জুনিয়র যারা আছে তাদেরকে উৎসাহিত করবে। অসংখ্য ধন্যবাদ। সময় আসলে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনারা যেরকম চাচ্ছেন তেমনই যেন হয়, আসলে তরুণরা যেন উৎসাহিত হয়ে আরও কাজ করে, নাট্য সংগঠন থেকে আরও এগিয়ে আসে, এই শুভকামনা রাখছি। প্রিয় দর্শক, এথিকের আরও একটি নাটক আজকে শিল্পকলায় রাজদ্রোহী নামের নাটকটি আজকে অনুষ্ঠিত হবে 7টার দিকে সন্ধ্যা। আপনারা সকলে সেই নাটকটি দেখবেন এবং এথিক সম্মাননা পুরস্কার উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।